গল্পের শুরুতে আমরা ইডেন নামের এক ছেলেকে দেখি যে তার অ্যাপার্টমেন্টে ঘুমাচ্ছিল। হঠাৎই একটি অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে যায়। শব্দটা শুনে ইডেন খুব বেশি ঘাবড়ে যায় এবং সে সোজা দরজার মধ্যে থাকা ছোট একটি হোল দিয়ে বাইরে তাকাতে শুরু করে, কিন্তু বাইরে কেউই ছিল না। এরপর ইডেন এসে টিভি অন করে, কিন্তু টিভিতে কোনো সিগন্যাল আসছিল না এবং স্ক্রিনে একটি ইমার্জেন্সি ওয়ার্নিং চলছিল। এটা দেখে ইডেনের খুব অদ্ভুত লাগে। হঠাৎ করে সিগন্যাল কিভাবে চলে গেল এবং এই ইমার্জেন্সি ওয়ার্নিংটাই বা কেন দেখাচ্ছে? সে এসব ভাবছিল। এমন সময় হঠাৎই বাইরে থেকে মানুষের জোরে চিৎকারের শব্দ আসতে থাকে। সে সঙ্গে সঙ্গে জানলার দিকে দৌড়ায় এবং নিজের বারান্দায় পৌঁছাতেই তার হুঁশ উড়ে যায়। সে দেখে মানুষজন এদিক ওদিক দৌড়াচ্ছে, যেন কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। ইডেন কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। তখনই সে দেখে একটি হেলিকপ্টার তার পাশের বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে ক্র্যাশ করে। এটা দেখে ইডেনের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। এরপর তার নজর পড়ে নিচে দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট মেয়ের দিকে, যে ভিড়ের মধ্যে সম্ভবত হারিয়ে গিয়েছিল এবং একা দাঁড়িয়েছিল। ইডেন তাকে দেখে লোকজনকে সেই মেয়েটাকে সাহায্য করার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু পরের মুহূর্তেই সেই ছোট মেয়েটি তার আশেপাশের মানুষদের ওপর হামলা করতে শুরু করে এবং লোকজনকে কামড়াতে থাকে। এটা দেখে ইডেন বুঝে যায় মানুষরা ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে ইডেন দ্রুতই বারান্দা থেকে ভেতরে ঢুকে ইডেন তার অ্যাপার্টমেন্টে চলে আসে। ঠিক তখনই সেখানে একজন লোক ইডেনের ঘরে ঢুকে পড়ে। তাকে দেখে ইডেন ভীষণভাবে ভয় পেয়ে যায়, কারণ ইডেন মনে করছিল যে লোকটাও একজন জম্বি, কিন্তু আসলে সে ছিল ইডেনের প্রতিবেশী। সে ইডেনকে বলে, ভয় পেও না, আমি জম্বি নই। সে আরও জানায় যে তার সব বন্ধুরা জম্বিতে পরিণত হয়ে গেছে এবং তারা তার ওপর হামলা করেছিল। তবে সে নিজেকে বাঁচাতে বাঁচাতে ইডেনের ঘরে ঢুকে পড়েছে। এরপর ইডেনের প্রতিবেশী বাথরুম কোথায় জিজ্ঞেস করে। ইডেন তাকে বাথরুমের পথ দেখিয়ে দেয়। যখন সে বাথরুমের দিকে যাচ্ছিল তখন ইডেন তার ঘাড়ে জম্বির কামড়ের দাগ দেখতে পায়। এটা দেখে ইডেন বুঝে যায় যে তার প্রতিবেশী খুব শিগগিরই জম্বিতে পরিণত হবে। নিজের নিরাপত্তার জন্য ইডেন একটি ছুরি তুলে নেয়। কিছুক্ষণ পর প্রতিবেশী বাথরুম থেকে বেরিয়ে আসে এবং ইডেনের হাতে ছুরি দেখে বুঝে যায় যে ইডেন তাকে জম্বি ভেবে মেরে ফেলতে পারে। তখন সে ইডেনকে বলে, দেখো, আমি জম্বি নই। কিন্তু কথা বলতে বলতেই তার চোখের রং বদলাতে শুরু করে। এটা দেখে ইডেন বুঝে যায় যে তার শরীরে ভাইরাসের প্রভাব পড়তে শুরু করেছে। তখন ইডেন তার প্রতিবেশীকে বলে, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। চাইলেও না চাইলেও ইডেনের প্রতিবেশী তার বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। ইডেন দরজার ছোট হোল দিয়ে তাকিয়ে দেখে বাইরে থাকা জম্বিরা তার প্রতিবেশীর ওপর ঝাঁপিয়ে পড়েছে। এই দৃশ্য দেখে ইডেন ভীষণভাবে আতঙ্কিত হয়ে যায় এবং তাড়াতাড়ি দরজাটা শক্ত করে লক করে দেয়। কিছুক্ষণ পর যখন পরিস্থিতি একটু শান্ত হয় তখন ইডেন নিউজ রিপোর্ট শুনতে থাকে, যেখানে এই সংক্রমণ সম্পর্কে বলা হচ্ছিল। রিপোর্টার জানায় যে এই ভাইরাস পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে, তাই যারা এখনো এই ভাইরাসে সংক্রমিত হয়নি তাদের একেবারেই বাইরে না বেরোনো উচিত এবং নিজেদের বাড়ির সব জানালা ও দরজাগুলো বন্ধ করে সবাইকে নিজের ঘরের ভেতরেই থাকার নির্দেশ দেওয়া হয়। এদিকে ইডেন তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সব লাইনই ব্যস্ত থাকে। এরপর সে যখন নিজের মেসেজ বক্স চেক করে তখন তার বাবা মায়ের কিছু মেসেজ দেখতে পায়। ইডেনের বাবা মা মেসেজে লিখেছিল যে পুরো শহর জুড়ে জম্বি ছড়িয়ে পড়েছে, এই কারণেই তাদের ইডেনের কাছে পৌঁছাতে সময় লাগবে। তাই তারা ইডেনকে স্পষ্টভাবে জানায় যেন সে কোনোভাবেই ঘরের বাইরে না যায় এবং তাদের জন্য অপেক্ষা করে। এভাবেই সন্ধ্যা নেমে আসে। ইডেন নিজের বারান্দায় বসে বাইরে তাকিয়ে থাকে। বাইরে পুরো শহরটাই প্রায় জনশূন্য হয়ে গেছে এবং চারদিকে আগুন জ্বলছে। এসব দেখে ইডেন পুরোপুরি ভেঙে পড়ে এবং ভাবতে থাকে এমন পরিস্থিতিতে সে একা কিভাবে বেঁচে থাকবে। এই কঠিন অবস্থায় টিকে থাকার জন্য ইডেন তার পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে ছোট ছোট মোটিভেশনাল নোট লাগিয়ে দেয়, যেন সেগুলো দেখে সে সাহস পায়। সে আয়নার ওপর ডে 1 লিখে দেয়। ইডেন বুঝে যায় যে এই জম্বি ভাইরাস কয়েক মাস পর্যন্ত চলতে পারে, তাই সে এই কঠিন পরিস্থিতির জন্য নিজের ঘরের ভেতরেই একটি নিরাপদ জায়গা তৈরি করে, যেন যে কোনো আসন্ন বিপদের জন্য সে প্রস্তুত থাকতে পারে। এভাবেই দিন যেতে থাকে এবং এক সপ্তাহ কেটে যায়। রাতে ইডেন তার ল্যাপটপে একটি ভিডিও রেকর্ড করে, যেখানে সে বলে এই বন্ধ অ্যাপার্টমেন্টে তার দিনগুলো কিভাবে কাটছে। পাশাপাশি সে তার বাবা মাকে আবারও কল করার চেষ্টা করে, কিন্তু মোবাইলের সিগন্যাল কাজ করছিল না। সময়ের সঙ্গে সঙ্গে ইডেন ভীষণ একাকিত্ব অনুভব করতে শুরু করে। একদিন সে খেয়াল করে যে তার অ্যাপার্টমেন্টের কোনো নলেই আর পানি আসছে না। এটা দেখে সে খুব বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। তার উপর ইডেনের কাছে খাবারও খুব কম বাকি ছিল, তাই সে অল্প অল্প করে খেয়ে কোনো মতে দিন কাটাতে থাকে। জম্বিতে ভরা শহরের মাঝখানে ইডেন একা আটকে পড়েছিল। বাইরে দুনিয়ায় কি চলছে সে সম্পর্কে তার কোনো খবরই ছিল না। একদিন ইডেন যখন ল্যাপটপে কিছু দেখছিল তখন হঠাৎই সে কারো পায়ের শব্দ শুনতে পায়। নিজের নিরাপত্তার জন্য ইডেন দ্রুত একটি বেসবল ব্যাগ তুলে নেয়। ঠিক তখনই আমরা দেখি ছাদের ভেন্টিলেশনের পথ দিয়ে একটি সংক্রমিত মেয়ে ইডেনের অ্যাপার্টমেন্টে লাফিয়ে ঢুকে পড়ে। পরিস্থিতি বুঝে ইডেন সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। সেই মেয়েটি ধীরে ধীরে ইডেনের দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক সুযোগ বুঝে ইডেন পেছন থেকে সেই মেয়েটির মাথায় আঘাত করে। আঘাতে সে সেখানেই মারা যায়। এরপর ইডেন দ্রুত গিয়ে একটি সার্ফবোর্ড দিয়ে ওই ভেন্টিলেশনের পথটা বন্ধ করে দেয়, যাতে সেখান
সেখান দিয়ে আর কোনো জম্বি ভেতরে ঢুকতে না পারে। এভাবেই দিন কেটে যেতে থাকে আর ইডেন কোনোভাবে বেঁচে থাকার লড়াই চালিয়ে যায়। একদিন সে যখন আরেকটি ভিডিও রেকর্ড করছিল তখন হঠাৎই তার ফোনের রিংটোন শোনা যায়। সে তাড়াতাড়ি ফোনটা তুলে দেখে তার মায়ের একটি ভয়েস মেসেজ এসেছে। মেসেজে তার মা জানায় যে তারা শহরের খুব কাছাকাছি চলে এসেছে এবং কয়েক ঘন্টার মধ্যেই ইডেনের কাছে পৌঁছাবে। কিন্তু ইডেনের মা তার কথা শেষ করার আগেই কিছু সংক্রমিত মানুষ তাদের ঘিরে ফেলে। ভয়েস মেসেজের শেষ কয়েক সেকেন্ডে ইডেন তার বাবা মায়ের চিৎকার শুনতে পায়। তারপরই মেসেজটি বন্ধ হয়ে যায়। এসব শুনে ইডেন বুঝে যায় তার বাবা মা আর বেঁচে নেই। ইডেন ভেঙে পড়ে এবং জোরে জোরে কাঁদতে থাকে, কারণ এখন তার বেঁচে থাকার আর কোনো কারণই নেই। সে একটি বেসবল ব্যাট তুলে সেখান থেকে পালানোর পরিকল্পনা করে। ঘর থেকে বের হতেই সে অসংখ্য সংক্রমিত মানুষ দেখতে পায়। তখনই তার নজর পড়ে তার সেই প্রতিবেশীর ওপর, যে এখনো বেঁচে ছিল কিন্তু মারাত্মকভাবে আহত ছিল। সেই কারণেই সে ইডেনের ওপর হামলা করতে পারছিল না। এরপর ইডেন বিল্ডিং থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজতে চেষ্টা করে, কিন্তু সে কোনো পথই খুঁজে পায় না। চারপাশে তখন সব জায়গায় জম্বিরা দাঁড়িয়েছিল, যা দেখে ইডেন বুঝতে পারে যে এতগুলো সংক্রামিত মানুষের ভিড় ঠেলে সে এখান থেকে বের হতে পারবে না। এরপর সে যখনই নিজের অ্যাপার্টমেন্টের দিকে ফিরে যেতে শুরু করে তখনই সংক্রামিতরা তার উপর হামলা করে বসে। কিন্তু ইডেন কোনো মতে নিজেকে বাঁচিয়ে নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে এবং দরজার সামনে ফ্রিজ টেনে এনে ভালো করে আটকে দেয়, যাতে বাইরে থেকে কোনো আক্রান্ত ব্যক্তি দরজা ভাঙতে না পারে। এখন অনিচ্ছা সত্ত্বেও ইডেনকে আবারও নিজের বাড়িতে বন্দী থাকতে হয়। বেশ কয়েক সপ্তাহ বাড়িতে একা থাকার কারণে ইডেন পুরোপুরি ভেঙে পড়েছিল। এই পরিস্থিতিতে ইডেনের বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়েছিল। আর ঠিক তখনই পুরো শহরের বিদ্যুৎ চলে যায়। এটি দেখে ইডেন আরও গভীর মানসিক আঘাত পায় এবং ভাবতে থাকে যে সে তার ভবিষ্যৎ জীবন কিভাবে কাটাবে। না আছে খাওয়ার কিছু, না আছে ফোনের সিগন্যাল, আর না আছে বিদ্যুৎ। এসব ভেবে ইডেন নিজেকে আরও বেশি একা অনুভব করতে শুরু করে। এরপর নিজের জীবনের ওপর অতিষ্ঠ হয়ে সে তার ল্যাপটপ অন করে এবং ভিডিও রেকর্ড করতে থাকে। ক্যামেরার দিকে তাকিয়ে সে বলে যে আজ ভাইরাস ছড়িয়ে পড়ার ৪২ দিন হয়ে গেছে। সে জানায় যে বেঁচে থাকার জন্য সে সম্ভাব্য সবকিছুই করেছে, কিন্তু এখন আর সহ্য করতে পারছে না। গত ২ দিন ধরে সে কিছুই খায়নি এবং এক ফোঁটা জলও পান করেনি। সে বলে এভাবে তিলে তিলে মরার চেয়ে নিজের জীবন দিয়ে দেওয়াটাই ভালো। পুরো ৪২ দিন এই কঠিন পরিস্থিতির সাথে লড়াই করার পর সে সবকিছু শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখনই সে আত্মহত্যার চেষ্টা করতে যাবে ঠিক তখনই তার নজর সামনের একটি বিল্ডিং এর ওপর পড়ে, যেখানে সে একটি মেয়েকে দেখতে পায়। এতদিন পর একজন জীবন্ত মানুষকে দেখে ইডেন একদম চমকে যায় এবং তার মনে বেঁচে থাকার এক নতুন আশা জেগে ওঠে। কিন্তু ঠিক তখনই তার পা চেয়ার থেকে স্লিপ করে যায় এবং সে তরপাতে থাকে। সৌভাগ্যক্রমে দড়িটি ছিঁড়ে যায় এবং ইডেনের প্রাণ বেঁচে যায়। এরপর ইডেন সঙ্গে সঙ্গে জানলার কাছে গিয়ে সেই মেয়েটির দিকে গভীরভাবে তাকাতে থাকে। একজন জীবিত মেয়েকে দেখে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ গত ৪২ দিনে সে কোনো মানুষকে দেখেনি। ঠিক তখনই সেই মেয়েটিও ইডেনকে দেখতে পায়, কিন্তু সে দ্রুত জানলার পর্দা বন্ধ করে দেয়, কারণ সে ইডেনকে জম্বি ভেবে ফেলেছিল। পরের দিন ইডেন আবার জানলার কাছে যায় এবং সেখানে সে মেয়েটিকে আবার দেখতে পায়। মেয়েটি আবার ইডেনকে জম্বি ভেবে লুকিয়ে পড়ার আগেই ইডেন তাড়াতাড়ি একটি কাগজে হাই লিখে তার দিকে হাত নাড়ায়। এটা দেখে মেয়েটি বুঝে যায় যে ইডেন কোনো জম্বি নয়, সে একজন মানুষ। এতে মেয়েটি বেশ খুশি হয়ে যায়। এরপর ইডেন কাগজের মাধ্যমে মেয়েটিকে নিজের নাম জানায়। এটা দেখে মেয়েটিও নিজের নাম ইভা বলে জানায়। ইভা ইডেনকে জিজ্ঞেস করে তার কাছে খাওয়া দাওয়ার কিছু আছে কিনা। তখন ইডেন তাকে জানায় তার কাছে খাওয়ার কিছু নেই, তবে পান করার জন্য প্রচুর পানি আছে। এরপর ইভা দেখে তার বাড়ির দরজার কাছে জম্বিরা এসে গেছে, তাই সে পর্দা বন্ধ করে চলে যেতে থাকে। কিন্তু যাওয়ার আগে ইডেন কাগজে লিখে ইভাকে জিজ্ঞেস করে তারা কি আগামীকালও এভাবেই কথা বলতে পারবে। ইভা সম্মতি জানিয়ে সেখান থেকে চলে যায়। রাতে ইডেনের ভীষণ ক্ষুধা লাগে এবং খাওয়ার মতো কিছু না পেয়ে সে টুথপেস্ট খেয়েই কোনো মতে সময় কাটাতে থাকে। কিছুক্ষণ পর জোরে বৃষ্টি শুরু হয়। তখন ইডেন বৃষ্টির পানি জমা করার জন্য বাইরে পাত্র রেখে দেয় এবং নিজেও ৪২ দিন পর বৃষ্টির পানিতে স্নান করতে থাকে। এই ৪২ দিনে ইডেনের দাড়িও অনেকটা বেড়ে গিয়েছিল, তাই সে দাড়িটাকে সুন্দর করে শেভ করে নেয়। পরের দিন ইডেন নিজেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে মেয়েটির সামনে আসে। ইভা তাকে দেখেই পছন্দ করতে শুরু করে। এরপর ইডেন একটি বলে দড়ি বেঁধে ইভার অ্যাপার্টমেন্টের দিকে ছুড়ে দেয়, যেটা ইভা ধরে ফেলে। তারপর ইডেন সেই দড়িতে দুটি পানির বোতল বেঁধে ইভার দিকে ঠেলে দেয়, কিন্তু বোতলগুলো সামনে থাকা জালিতে জোরে আঘাত লেগে ধাক্কা খায়। এই শব্দে নিচে থাকা একটি জম্বি শব্দটা শুনে ফেলে এবং সেই জম্বি সোজা ইভার অ্যাপার্টমেন্টের দিকে উঠতে শুরু করে। তখন ইডেন জম্বিটাকে দেখতে পায়। জম্বির মনোযোগ সরানোর জন্য ইডেন একটি বোতল তুলে নিয়ে জম্বির মাথায় ছুঁড়ে মারে। এর ফলে জম্বিটা ইডেনকেও দেখে ফেলে এবং সে ইডেনের ওপর খুব রেগে যায়। তারপর সে ইভাকে ছেড়ে ইডেনকে মারার জন্য ইডেনের অ্যাপার্টমেন্টের দিকে উঠতে শুরু করে। তখন ইডেন দ্রুত গিয়ে একটি বেসবল ব্যাট তুলে নেয়। যেই মুহূর্তে জম্বিটি ইডেনের অ্যাপার্টমেন্টে উঠতে যাচ্ছিল ঠিক তখনই ইডেন বেসবল ব্যাট দিয়ে আঘাত করে তাকে শেষ করে দেয়। কিছুক্ষণ পর রাত নেমে আসে এবং রাতে ক্ষুধায় ইডেনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এখন ইডেন আর ক্ষুধা সহ্য করতে পারছিল না, তাই যে কোনো
কোনোভাবেই হোক এবার তাকে খাবারের ব্যবস্থা খুঁজে বের করতেই হবে। এরপর সে পাশের প্রতিবেশীর বাড়িতে গিয়ে খাবার দাবার খোঁজার সিদ্ধান্ত নেয়। আর ঠিক যখনই সে নিজের অ্যাপার্টমেন্ট থেকে বের হয় তখনই তার সামনে প্রতিবেশীর মৃতদেহ দেখতে পায়। এরপর ইডেন তার প্রতিবেশীর পকেট চেক করে এবং প্রতিবেশীর পকেটে তার বাড়ির চাবির গোছা পেয়ে যায়। ঠিক তখনই সে কয়েকটা জম্বির আসার শব্দ শুনতে পায়। এবার ইডেন ভয়ঙ্করভাবে ফেঁসে যায়। সে ওই জম্বিদের কাছ থেকে পালাতেও পারছিল না, কিন্তু এখানে ইডেন বুদ্ধি করে কাজ করে। সে তার প্রতিবেশীর লাশের পাশে শুয়ে পড়ে এবং নিজেকে লাশ বলে ভান করে। ইডেনের এই চালাকিটা কাজ করে যায় এবং সব জম্বি তার ওপর দিয়ে সামনে এগিয়ে যায়। এরপর ইডেন ধীরে ধীরে তার প্রতিবেশীর বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ঘরের ভেতরে ঢুকতেই সে দেখে সামনে বিছানার ওপর একটা মেয়ে শুয়ে আছে, কিন্তু ইডেন তার কাছে যেতে ভয় পাচ্ছিল। তাই ইডেন আগে তার উপর একটা হেলমেট ফেলে দেয়, এইটা দেখার জন্য যে মেয়েটা জীবিত নাকি মৃত। কিন্তু হেলমেট লাগার পরেও সেই মেয়েটা নড়ে না। এটা দেখে ইডেন বুঝে যায় যে ওই মেয়েটা মারা গেছে। এরপর ইডেন সোজা রান্নাঘরের দিকে যায়, যেখানে সে অল্প স্বল্প খাবার পেয়ে যায়। আর ইডেন যখন বাড়িটা তল্লাশি করতে শুরু করে তখন সে দরকারি অনেক জিনিস পেয়ে যায়। সেগুলো ইডেন একটা বস্তায় ভরে তোলে। আর ঠিক যখনই ইডেন সেখান থেকে বের হতে যাচ্ছিল তখনই একটি ইনফেক্টেড তার উপর হামলা করে। ইনফেক্টেডটি ইডেনকে কামড়ানোর আগেই ইডেন একটি টেবিল ল্যাম্প দিয়ে জম্বির মাথায় আঘাত করে, কিন্তু এই আঘাতে জম্বিটির তেমন কোনো ক্ষতি হয় না। এরপরও সে ইডেনের ওপর হামলা করতে থাকে। তখন ইডেন আইস অ্যাক্স ব্যবহার করে সেই ইনফেক্টেডটিকে চিরতরে শেষ করে দেয়। এরপর যখন সে বাইরে বের হয় তখন সে দেখে বাইরে অনেকগুলো জম্বি দাঁড়িয়ে আছে। ইডেন ধীরে ধীরে জম্বিগুলোকে এড়িয়ে নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। বাড়ি পৌঁছেই সে তাড়াতাড়ি নিজের কাপড় খুলে ফেলে এবং শরীর চেক করতে শুরু করে কোথাও জম্বি তাকে কামড়েছে কিনা, কিন্তু তার শরীর পুরোপুরি সেফ ছিল। এটা দেখে ইডেন খুব খুশি হয়ে যায়। এরপর সে প্রতিবেশীর বাড়ি থেকে আনা ব্যাগটি চেক করে। সেখানে সে দুটি ওয়াকি টকি পেয়ে যায়। এটা দেখে ইডেন সিদ্ধান্ত নেয় এর মধ্যে একটি ওয়াকি টকি সে ইভাকে দেবে, যাতে ইভা তার সঙ্গে যোগাযোগ করতে পারে। এরপর ইডেন নিজের কাপড় দিয়ে একটি দড়ি বানায় এবং ব্যালকনি দিয়ে নিচে নামতে শুরু করে। মাটিতে পৌঁছানোর পর ইডেন চুপচাপ সামনে এগোনোর চেষ্টা করে। ইডেনের চারপাশে অনেকগুলো জম্বি দাঁড়িয়ে থাকে। তখন ইডেন চুপি চুপি একটি ওয়াকি টকি ইভার অ্যাপার্টমেন্টের দিকে ছুড়ে দেয়। এর আওয়াজে ইনফেক্টেডরা সতর্ক হয়ে যায় এবং তারা ইডেনের পেছনে লেগে পড়ে। ইডেন দ্রুত একটি ব্যালকনিতে উঠে লুকিয়ে পড়ে। রাতের অন্ধকারের কারণে জম্বিরা ইডেনকে দেখতে পায় না এবং সেখান থেকে চলে যায়। এরপর ইডেন আবার নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। পরের দিন ইভা ওয়াকি টকির মাধ্যমে ইডেনের সঙ্গে কথা বলতে শুরু করে। ওয়াকি টকিতে ইভার কণ্ঠ শুনে ইডেন ভীষণ খুশি হয়ে যায়। এরপর ইডেন ইভাকে বলে যে সে গত 3 দিন ধরে কিছুই খায়নি এবং ক্ষুধায় তার অবস্থা খুব খারাপ। তখন ইভাও তাকে জানায় যে সেও গত 2 দিন ধরে না খেয়ে আছে। এরপর তারা দুজন অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে আর কথা বলতে বলতে রাত হয়ে যায়। তারপর ইভা বলে যে অনেক রাত হয়ে গেছে এবং সে এখন ঘুমাতে যাবে। এই কথা বলে সে ইডেনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এদিকে ইডেনের পক্ষে আর ক্ষুধা সহ্য করা সম্ভব হচ্ছিল না, তাই সে খাবার খোঁজার জন্য পুরো বিল্ডিংটা এক্সপ্লোর করার সিদ্ধান্ত নেয়। সে নিজের বাথরুমের ভেন্টিলেশনের পথ খুলে ভেন্টিলেশনের ভেতর দিয়ে ঢুকে পাশের প্রতিবেশীর বাড়িতে যেতে শুরু করে। সামনে এগোতেই সে একটি ইনফেক্টেডের লাশ দেখতে পায়, যেটা সম্ভবত অক্সিজেনের অভাবে মারা গিয়েছিল। এটা দেখে ইডেন পুরোপুরি ভয় পেয়ে যায়, কিন্তু কোনোভাবে সাহস সঞ্চয় করে সে আবার সামনে এগিয়ে প্রতিবেশীর বাথরুম পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু মাটিতে নামার সঙ্গে সঙ্গেই সে মেঝেতে লম্বা একটি রক্তের দাগ দেখতে পায়। সেই দাগ অনুসরণ করে সামনে থাকা পর্দা সরাতেই সে দেখে সেখানে কেউ নেই। এরপর ইডেন ধীরে ধীরে পুরো বাড়ি তল্লাশি করতে শুরু করে। অবশেষে যখন সে কিচেনে পৌঁছায় তখন সেখানে সে প্রচুর খাবার পেয়ে যায়। এরপর ইডেন ইভার সঙ্গে যোগাযোগ করে তাকে জানায় যে সে অনেক খাবার পেয়েছে। এটা শুনে ইভা রেগে যায় এবং ইডেনকে বলে যে তার সাথে কিছু না বলেই সে কিভাবে ওই বাড়িতে ঢুকে পড়ল। সেখানে তার জীবনের বড় বিপদ হতে পারে। ইডেন তাকে বলে যে সে যেন তার জন্য চিন্তা না করে, এখানে আর কেউ নেই। এরপর ইভা ইডেনকে জানায় যে সেও তার কাছে আসতে চায়, কিন্তু ইডেন তাকে বোঝায় যে এখনই যেন সে তার কাছে না আসে, কারণ এতে সে বিপদে পড়তে পারে। ইডেন আরো বলে যে সে যখন ওই বাড়ি থেকে বের হবে তখন সে ইভাকে নিরাপদে নিজের বাড়িতে নিয়ে আসবে। এতে ইভা রাজি হয়ে যায় এবং ইডেনকে বলে যে সে যেন নিজের খেয়াল রাখে। এখন ইডেন খাবার পেয়ে যাওয়ায় সে আবার নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়ার কথা ভাবতে থাকে। ঠিক তখনই তার চোখ পড়ে সামনে দেওয়ালে তৈরি হওয়া একটি বড় গর্তের দিকে। যখন সে সেই সুড়ঙ্গের কাছে যায় তখন তার মনে হয় আশেপাশে কেউ আছে। ইডেন পেছনে ঘুরতেই দেখে তার পেছনে একজন বুড়ো মানুষ দাঁড়িয়ে আছে, যার হাতে একটি ধারালো বর্ষা। একে অপরকে দেখেই তারা বুঝে যায় যে তারা কেউই জাম্বি নয়। এরপর সেই বুড়ো মানুষটি তার অস্ত্র নিচে নামিয়ে ইডেনকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। ইডেন উত্তরে বলে যে সে এখানে শুধু খাবার খুঁজতে এসেছে। তখন বুড়ো মানুষটি তাকে জিজ্ঞেস করে যে সে ওয়াকিটকিতে কার সঙ্গে কথা বলছিল। এখানে ইডেন মিথ্যা বলে যে সে একা একাই নিজের মনোবল বাড়ানোর জন্য কথা বলছিল। এরপর সেই বুড়ো মানুষটি ইডেনের সাথে খুব ভালো ব্যবহার করে এবং তাকে বলে যে সে যত খুশি খাবার নিতে পারে। এখানে সেই বুড়ো লোকটি ইডেনকে একটি প্লেটে করে খাওয়ার জন্য কিছু খাবার দেয়। বহুদিন ধরে ক্ষুধার্ত থাকার কারণে ইডেনও কিছু না ভেবে সেই খাবার
খাবার খেতে শুরু করে। কিছুক্ষণ পর বুড়ো লোকটি ইডেনকে বলে আলমারি থেকে তার জন্য একটি বোতল তুলে দিতে, কিন্তু ইডেন যখন বোতল তুলতে ঘুরে দাঁড়ায় ঠিক তখনই পেছন থেকে সেই বুড়ো লোকটি একটি বেসবল ব্যাট দিয়ে ইডেনের মাথায় আঘাত করে। এতে ইডেন অজ্ঞান হয়ে যায়। কয়েক মিনিট পর ইডেনের জ্ঞান ফিরলে সে নিজেকে একটি সংক্রামিত মহিলার সামনে দেখতে পায়, যাকে একটি শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ভয়ে ইডেন সেখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু তখনই সে খেয়াল করে যে তার হাত পাও নিজেও বাঁধা। কিছুক্ষণ পর সেই বুড়ো লোকটি ইডেনের সামনে এসে তাকে জানায় যে ওই মহিলা তার স্ত্রী, যিনি এখন সংক্রামিত হয়ে গেছেন। বুড়ো লোকটি বলে যে সে তার স্ত্রীকে খুব ভালোবাসে এবং কোনোভাবেই তাকে হারাতে চায় না। তার স্ত্রী 1 সপ্তাহ দূরে না খেয়ে আছে, কিন্তু আজ তার ক্ষুধা মিটবে, কারণ আজ সে ইডেনকেই তার খাবার বানাতে যাচ্ছে। এরপর বুড়ো লোকটি ইডেনকে কিছু ওষুধ দেয় এবং বলে এই ওষুধ খেলে তোমার শরীর অবশ হয়ে যাবে এবং মরার সময় কোনো কষ্ট অনুভব করবে না। কিন্তু ইডেন স্পষ্টভাবে তা খেতে অস্বীকার করে এবং বুড়ো লোকটিকে বলে যে এভাবে তার স্ত্রী বেঁচে থাকতে পারবে না এবং সে নিজেই মরার জন্য চিৎকার করছে, তাই তার উচিত নিজের স্ত্রীকে মেরে তাকে এই নরকের মতো জীবন থেকে মুক্তি দেওয়া। কিন্তু সেই বুড়ো লোকটির মানসিক অবস্থা ঠিক ছিল না। সে ইডেনকে বলে চুপচাপ এই ওষুধ খেয়ে নাও, নইলে তাকে অজ্ঞান করার আরও উপায় সে জানে। এখানে ইডেন আবারও সেই ওষুধ খেতে অস্বীকার করে। এরপর সেই বুড়ো লোকটি ইডেনকে অজ্ঞান করার জন্য নিজের অস্ত্র আনতে চলে যায়। এখানে ইডেন বুঝতে পারে যে যদি সে এখনই কিছু না করে তবে শীঘ্রই সে মারা যাবে, তাই সে যেভাবেই হোক নিজেকে ছাড়িয়ে নেয় এবং দরজার পেছনে লুকিয়ে পড়ে। এরপর ওই বৃদ্ধ লোকটি যখনই ইডেনকে মারতে আসে, ইডেন খুব চাতুর্যের সাথে তাকে ধরে তার নিজের স্ত্রীর দিকেই ধাক্কা দিয়ে দেয়। এর ফলে বৃদ্ধের নিজের স্ত্রী তার উপর হামলা করে বসে এবং তাকে কামড়াতে শুরু করে। এই সুযোগে ইডেন তাদের দুজনকে ভেতরে রেখে ঘরের দরজা বন্ধ করে দেয় এবং নিজের ব্যাগ গুছিয়ে তার অ্যাপার্টমেন্টের দিকে রওনা হয়। তখন ইভা ওয়াকিটকির মাধ্যমে তাকে জানায় যে তার অ্যাপার্টমেন্টে সংক্রমিত লোকজন ঢুকে পড়েছে। এই কথা শুনে ইডেন দ্রুত ইভাকে বাঁচানোর জন্য তার অ্যাপার্টমেন্টের দিকে ছুটতে থাকে। ইডেন যখন নিজের অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে যায় তখন সামনে ইভাকে দেখতে পায়। সে দেখে যে ইভা ব্যালকনিতে আটকে পড়েছে এবং তার পালানোর আর কোনো পথ নেই। এখন ইভাকে বাঁচানোর জন্য ইডেন চাদর দিয়ে তৈরি দড়ি ব্যবহার করে নিচে নামার চেষ্টা করার সময় পড়ে যায়। ঠিক তখনই এক সংক্রমিত ব্যক্তি তার দিকে তেড়ে আসে। ইডেন নিজেকে বাঁচাতে শটগান দিয়ে সেই সংক্রমিত ব্যক্তিকে গুলি করে মেরে ফেলে, কিন্তু গুলির শব্দ শুনে বিল্ডিংয়ে থাকা প্রচুর সংক্রমিত লোক টের পেয়ে যায় এবং তারা ইডেনকে মারার জন্য উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়তে শুরু করে। এমতাবস্থায় নিজেকে বাঁচাতে ইডেন সোজা ইভার অ্যাপার্টমেন্টের দিকে দৌড় দেয় এবং ইভাও উপর থেকে তার জন্য চাদরের তৈরি একটি দড়ি নিচে ফেলে দেয়। ইডেন এবার এই দড়ির সাহায্যে ওপরের দিকে উঠতে শুরু করে, কিন্তু ঠিক তখনই একজন সংক্রমিত ব্যক্তিও সেই দড়ি ধরে ইডেনের পেছনে উঠতে থাকে। এই পরিস্থিতিতে ইডেন বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে একটি অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে লাফিয়ে পড়ে এবং দ্রুত একটি ছুরির সাহায্যে দড়িটি কেটে দেয়। এতে সেই সংক্রমিত ব্যক্তিটি বেশ ওপর থেকে নিচে পড়ে গিয়ে মারা যায়। এরপর ইভাও নিচে ইডেনের কাছে ঝাঁপ দেয় এবং এখন তারা দুজনে এক হয়েছে। ইডেন ইভাকে বলে যে এখানে থাকা ঠিক হবে না, কারণ এখানে থাকলে শীঘ্রই সংক্রমিতরা তাদের ধরে ফেলবে। এরপর তারা দুজনেই সেই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য এগিয়ে যায় এবং জম্বিদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়। যখন তারা অ্যাপার্টমেন্টের দরজার কাছে পৌঁছায় তখন তারা দুজনে বুদ্ধি খাটিয়ে দরজা খুলে দরজার পেছনে লুকিয়ে পড়ে। দরজা খোলার সাথে সাথেই কিছু রাগান্বিত সংক্রমিত মানুষ তাদের না দেখেই অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে পড়ে এবং সেই সুযোগ কাজে লাগিয়ে তারা দুজনে সেখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় ইডেন সেই অ্যাপার্টমেন্টের দরজার লক ভেঙে দেয়, যাতে যে জম্বিরা তাদের মারার জন্য ভেতরে ঢুকেছে তারা যেন আর বাইরে বেরিয়ে আসতে না পারে। তারা সেখান থেকে তো বেঁচে ফিরে আসে, কিন্তু পথে আরেকটি জম্বি ইডেনের ওপর হামলা করে। তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ লড়াই হয় এবং এক পর্যায়ে তারা দুজনেই সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। তখন ইভা সাহস সঞ্চয় করে সেই সংক্রমিত ব্যক্তিটিকে মেরে ফেলে। এরপর তারা আবারও নিজেদের অ্যাপার্টমেন্টের দিকে এগোতে থাকে এবং পথে অনেক সংক্রমিতকে খতম করে সামনের দিকে এগিয়ে যায়। এখন ইডেন তার অ্যাপার্টমেন্টের খুব কাছে চলে এসেছে, কিন্তু তারা যখনই অ্যাপার্টমেন্টে ঢুকতে যাবে ঠিক তখনই পেছন থেকে এক বিশাল শক্তিশালী সংক্রমিত ব্যক্তি চলে আসে। ইডেন নিজের জীবনের পরোয়া না করে ইভাকে অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকিয়ে দেয় এবং নিজে সেই শক্তিশালী জম্বিটার সাথে লড়াই করতে শুরু করে। কিছুক্ষণ পর ইডেন আতঙ্কিত অবস্থায় অ্যাপার্টমেন্টের ভেতরে ঢোকে এবং দরজা লক করে তার সামনে একটি আলমারি টেনে দেয়, যাতে জম্বিরা দরজা ভাঙতে না পারে। এখন ইডেন ইভাকে নিজের থেকে দূরে থাকতে বলে এবং তার হাতে একটি বেসবল ব্যাট দিয়ে বলে তাকে মেরে ফেলতে। ইডেন বলে আমি সংক্রমিত হয়ে গেছি, শীঘ্রই আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো এবং আমি চাই না জম্বি হওয়ার পর তোমার কোনো ক্ষতি করি, তাই তোমাকে আমায় মেরে ফেলতে হবে। কিন্তু ইভা তা করতে অস্বীকার করে, কারণ ইডেন তাকে বাঁচানোর জন্যই নিজের জীবন ঝুঁকির মুখে ফেলেছিল। যখন ইভা ইডেনকে মারতে রাজি হয় না তখন ইডেন বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইডেন ইভাকে বলে তুমি ভেন্টিলেশন পথ দিয়ে আমার প্রতিবেশীর ঘরে চলে যেও, সেখানে অনেক খাবার পাবে। ঝাঁপ দেওয়ার ঠিক আগে ইডেন যখন তার শার্ট খুলে শরীর চেক করতে শুরু করে তখন সে দেখতে পায় যে তার শরীরে কোনো কামড়ের দাগ নেই, অর্থাৎ জম্বিটি তাকে কামড়াতে পারেনি। এটি দেখে তার খুশির সীমা থাকে না। এরপর তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে এবং সিদ্ধান্ত নেয় যে যতদিন না এই জম্বি
ভাইরাস শেষ হচ্ছে তারা একসাথে এই বিল্ডিংয়ে টিকে থাকবে। সিনেমার শেষে টিভিতে দেখানো হয় যে সরকার এই ভাইরাসের প্রতিষেধক খুঁজে পেয়েছে এবং শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এভাবেই এই গল্পের সমাপ্তি ঘটে।